তখনই ভাল্লুকটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এই এই বড়দা, আমাকে ধরতে পারো? এইদিকে এইদিকে। আমি এই জঙ্গলের পাহারাদার। এই বলে বৃদ্ধ কচ্ছপটি তার লাঠি দিয়ে মাটিতে ঠোকা দিল, আর জলের ভিতর একটা দরজা খুলে গেল। দেখা গেল অদ্ভুত এক সুন্দর রাজ্য। এক দূর গ্রামের মাঝখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের সামনে একটি পুরনো খাট। সেই খাটে গভীর ঘুমে আচ্ছন্ন এক যুবক। নাম তার লক্ষণ। লক্ষণ খুব গরিব, কিন্তু তার মন সোনার মতো নির্মল। কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আছে একটি আম গাছ। সেই গাছের এক ডালে বসে একটি শালিক পাখি চেঁচামেচি করছে। মনে হচ্ছে সে যেন তার মালিকের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। মালিক, ও মালিক, ওঠো না, আমি অনেকক্ষণ ধরে ডাকছি। মালিক! মিঠু, চুপ কর, আমাকে ঘুমাতে দে। ঘুমাতে দে? তুমি ঘুমাবে আর আমি? আমার পেটের ভিতর ইঁদুর না, পুরো হাতি দৌড়াচ্ছে। মালিক, আজ আমি ঠিক করেছি, আজ না খেয়ে থাকবো না। আজ আমার চাই বেগুন ভাজা আর গরম গরম লুচি। বেগুন ভাজা আর লুচি? মিঠু, আমাদের ঘরে তো আজ লবণও নেই। আমি কিছু জানি না, আজ লুচি চাই। তুই তো জানিস আমাকে কেউ কাজ দেয় না, জমিদারের কাজও বন্ধ। আমরা অনেক দিন ধরে বেকার। মালিক, আমার পেটকে কি বলবো যে আজ কাজ নেই? আমার পেটেও ইঁদুর লাফাচ্ছে। 2 দিন ধরে আমাদের ঘরে চুলা জ্বলেনি, মাধবীও নেই। সে 1 বছর আগে রাগ করে চলে গেছে। বাড়িটা একদম ফাঁকা। না, আজ এমন হবে না। মালিক, আজ আমরা বের হব, কাজ খুঁজবো, যে কোনো কাজ। মিঠুর কথা শুনে লক্ষণ একটু হেসে ফেলল আর বলল, ঠিক আছে, চল আজ ভাগ্য পরীক্ষা করা যাক। লক্ষণ খাট থেকে উঠল, পুরনো গামছাটা কাঁধে নিল, আর মিঠু উড়ে এসে বসলো তার কাঁধে। দুজনে রওনা দিল ধুলোমাখা গ্রামের পথ, ক্ষেতের পাশ দিয়ে। তারা হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা পৌঁছালো একটা বড় পুকুরের ধারে। মালিক, জলটা দেখছো? এটা এমন কেন? ঠিক তখনই পুকুরের জলের ভেতর থেকে একটা খুব মৃদু কণ্ঠ ভেসে এলো। বাঁচাও, কেউ কি আছো? আমাকে বাঁচাও। মালিক, আপনি শুনলেন? কেউ যেন সাহায্য চাইছে। আর তখন জলের ওপর ভেসে উঠল একটা আহত জলপরী। জলপরীর শরীর জ্বলজ্বল করছে, কিন্তু তার চোখে কষ্ট, তার হাত কাঁপছে। মালিক, ওটা কি? ওটা কি সত্যি জলপরি? আমি জীবনে কখনো দেখিনি, কিন্তু মনে হচ্ছে ওটা সত্যিই একটা জলপরী। মানুষ, দয়া করে আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না। কি হয়েছে তোমার? এই পুকুরের জল এখন আর নিরাপদ নয়। মানে জল তো পরিষ্কারই দেখছি। না, এই জলে বিষ মেশানো হয়েছে। বিষ? কে এমন কাজ করলো? এক লোভী মানুষ, সে মাছ ধরার জন্য এই পুকুরে বিষ দিয়েছে। কি ভয়ানক! এতে তো সব মাছ, সব প্রাণী মরে যাবে। হ্যাঁ, অনেক মাছ ইতিমধ্যে মরে গেছে, আর আমি এই জলেই থাকি।
এই কথা বলতেই জলপরীর চোখে জল এলো। পুকুরের জল যেন তার দুঃখ বুঝে আরো অন্ধকার হয়ে উঠল। এ দৃশ্য দেখে লক্ষণ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে মায়া আর দায়িত্ববোধ জেগে উঠল। তারপর ধীরে ধীরে সে বলল, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? একটা উপায় আছে, তবে সেটা সহজ নয়। এই কথা শুনে মিঠু উত্তেজিত হয়ে ডানা ছটপটাতে লাগলো। কি উপায় বলুন, আমরা চেষ্টা করব। এই জঙ্গলের ওপারে অনেক দূরে একটা বিশাল পাহাড় আছে। সেই পাহাড়ের একেবারে চূড়ায় একটি বিরল গাছ জন্মায়। কেমন গাছ? গাছটা রাতে আলোর মতো জ্বলে। তার ফুল এই জলের বিষ নষ্ট করতে পারে। মালিক, আমরা যাব, ওই ফুল এনে দেবো। কি বলছিস? আপনি তো সব সময় বলেন কারো প্রাণ বাঁচানো সবচেয়ে বড় পুণ্য। ঠিক আছে, আমরা যাব। আমরা চেষ্টা করব তোমাকে সাহায্য করার। সত্যি তোমরা আমার জন্য ওই পাহাড়ে যাবে? যত কষ্টই হোক চেষ্টা করব তোমাকে বাঁচানোর। কিন্তু সাবধান, সেই পাহাড় খুবই বিপজ্জনক, পথটা সহজ নয়। আমরা ভয় পাই না, যত কঠিনই হোক আমরা চেষ্টা করব। কিন্তু শোনো, সেই পাহাড়ের পথ খুব কঠিন, অন্ধকার, কাটা আর অজানা বিপদে ভরা। আর একজন রহস্যময় তান্ত্রিক বাস করে। তান্ত্রিক? হ্যাঁ, সেই ওই গাছগুলো পাহারা দেয়। তাহলে সে কি আমাদের ওই ফুল নিতে দেবে? তোমরা যদি সাহস দেখাও আর সত্যি মন নিয়ে যাও, তাহলে হয়তো সে সাহায্য করবে। আর ভোর হওয়ার আগে যাত্রা শুরু করলে তখন পাহাড়ের পথ সবচেয়ে নিরাপদ থাকে। এই কথা বলে জলপরি ধীরে ধীরে জলের মধ্যে ডুব দিল। জল আবার ধীরে ধীরে শান্ত হয়ে গেল। মালিক, আমরা কি সত্যি যাব? হ্যাঁ, আমরা যাব। কিন্তু আমাদের তো খাবারও নেই। সাহস থাকলে পথ নিজেই খুলে যায়। সেই রাতেই লক্ষণ আর মিঠু সিদ্ধান্ত নিল, ভোর হলেই তারা রওনা দেবে সেই রহস্যময় পাহাড়ের পথে। ভোরের আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল। লক্ষণ আর তার সাথী শালিক রওনা দিল রহস্যময় পাহাড়ের দিকে। চল মিঠু, আজ আমাদের অনেক দূর যেতে হবে। হ্যাঁ মালিক, আজ আমরা জলপরীকে বাঁচাবো। তারা কথা বলতে বলতে ধুলোমাখা পথ, সবুজ ধানক্ষেত আর বাঁশ ঝাড় পেরিয়ে তারা এগিয়ে চলল। কিছুক্ষণ দূরে যেতেই তাদের সামনে শুরু হলো এক ঘন জঙ্গল। মিঠু ফিসফিস করে বলল, মালিক, এই জঙ্গলটা একটু ভয়ের না? ভয় পেলে চলবে না, আমাদের একটা প্রাণ বাঁচাতে হবে। হঠাৎ ঝোপের ভেতর কিছু একটা নড়ল। মালিক, ওটা কি নড়লো? চুপ, দেখি। ঝোপের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা বড় ভাল্লুক। আহ, মালিক, ভাল্লুক! নড়িস না, একদম নড়িস না। ভাল্লুকটা তাদের দিকে তাকালো, তার বড় বড় চোখ ক্ষুধায় জ্বলছে। মালিক, এখন কি হবে? শান্ত থাক, ভালুককে রাগানো যাবে না। তখনই ভাল্লুকটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। জঙ্গলে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। মালিক, একটা বুদ্ধি আছে। কি?
আপনি স্থির হয়ে থাকুন, আমি ওকে বিভ্রান্ত করি। না, ওটা বিপজ্জনক। কিন্তু ততক্ষণে মিঠু উড়ে গেছে। এই এই বড়দা, আমাকে ধরতে পারো? এইদিকে এইদিকে। মিঠু ভাল্লুকের এদিকে ওদিকে করতে লাগলো আর সামনে সামনে উড়তে লাগলো। ভাল্লুকটা তাকে ধরতে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর জঙ্গল আবার শান্ত হয়ে গেল। মিঠু, কোথায় তুই? আকাশ থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। মালিক, আমি এখানে। উফ, আমি ভেবেছিলাম তুই বিপদে পড়েছিস। আমি তো শালিক, এত সহজে ধরা পড়বো নাকি? দুজনে আবার হাঁটা শুরু করলো। কিন্তু জঙ্গলের রহস্য এখানেই শেষ নয়। আরও কিছু দূর যেতেই তারা দেখলো এক অদ্ভুত জিনিস। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল পাথরের দরজা। দরজাটা অনেক পুরনো, তার ওপর অদ্ভুত এক চিহ্ন আঁকা। মনে হচ্ছে অনেক বছর আগে কেউ এটাকে বানিয়েছে। এটা আবার কি? জঙ্গলের ভেতরে দরজা? এটা তো খুব অদ্ভুত। মনে হয় এই দরজার পিছনে কিছু আছে। খুলে দেখবো? লক্ষণ ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে গেল। তার হাত কাঁপছে। ঠিক তখনই দরজার ভিতর থেকে একটা গভীর কণ্ঠ শোনা গেল। কে আমার দরজার সামনে এসেছে? মালিক, আমার মনে হচ্ছে এটা মানুষের কণ্ঠ নয়। আমার মনে হচ্ছে আমরা বড় বিপদে পড়েছি। ভয় পাস না, আমি কথা বলছি। আমরা পথিক, আমরা কাউকে ক্ষতি করতে আসিনি। কিছুক্ষণ চারপাশে নীরবতা নেমে এলো। তারপর পাথরের দরজাটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। ও, এ তো বিশাল বৃদ্ধ কচ্ছপ। তোমরা এখানে কেন এসেছো? এই জঙ্গলে মানুষ খুব কম আসে। কচ্ছপ মশাই, আমরা এক জলপরীকে বাঁচাতে এসেছি। জলপুরি? হ্যাঁ, পুকুরের জল বিষে ভরে গেছে, সে খুব অসুস্থ। মিঠুর কথা শুনে বৃদ্ধ কচ্ছপটি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন চিন্তার ছায়া নেমে এলো আর ধীরে বলল, তাহলে তোমরা সেই ওষুধি গাছের জন্য এসেছো? আপনি জানেন? আমি এই জঙ্গলের পাহারাদার। এই জঙ্গলে কি ঘটে সবই আমার জানা। তাহলে আমাদের গাছটা দিয়ে দিন না। এটা এত সহজ হবে না। বৃদ্ধ কচ্ছপটি পাহাড়ের দিকে হাত বাড়িয়ে বলল, ওই পাহাড়ের চূড়ায় অনেক জলে গাছ আছে, কিন্তু সঠিক গাছটা চিনে নেওয়া খুব কঠিন। তাহলে আমরা কি করব? তোমাদের যেতে হবে একটা তান্ত্রিকের কাছে। তান্ত্রিক? এই পাহাড়ের সব গাছ একটা তান্ত্রিক পাহারা দেয়। তার অনুমতি ছাড়া কেউ একটা পাতাও নিয়ে যেতে পারে না। সে কোথায় থাকে? পাহাড়ের ওপর একটা কালো গুহার ভিতরে। কিন্তু সাবধান, তান্ত্রিক খুব কঠিন মানুষ। সে সহজেই কাউকেও বিশ্বাস করে না। যদি সে আমাদের গাছ না দেয়? তাহলে জলপরি বাঁচবে না। আমরা চেষ্টা করব, যত কঠিনই হোক। হ্যাঁ, আমরা হার মানব না। কচ্ছপটি তাদের দিকে তাকিয়ে রইল আর হালকা হেসে বলল, তোমাদের সাহস আছে, এটা ভালো লক্ষণ। এই বলে বৃদ্ধ কচ্ছপটি তার লাঠি দিয়ে মাটিতে ঠোকা দিল। হঠাৎ তাদের সামনে
একটা সরু পথ দেখা গেল। এই পথ ধরে যাও, এইটা পাহাড়ে ওঠার রাস্তা। ধন্যবাদ কচ্ছপ মশাই, আমরা আপনাকে কখনো ভুলবো না। এই বলে লক্ষণ আর মিঠু সেই সরু পথ ধরে হাঁটতে শুরু করলো। মালিক, আমার বুকটা কেমন ধুকপুক করছে। ভয় পাস না মিঠু, আমরা ভালো কাজ করতে এসেছি। ভালো মানুষের সাথে খারাপ কিছু হয় না। এই বলে দুজনে ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলো। পাথুরে পথ, খাড়া ঢাল। হঠাৎ তারা দেখলো পাহাড়ের মাঝখানে একটা কালো গুহা। মালিক, ওটাই কি তান্ত্রিকের গুহা? মনে হয় হ্যাঁ। গুহার ভিতরটা অন্ধকার, মনে হচ্ছে কেউ যেন ভিতর থেকে দেখছে। লক্ষণ সাহস করে গুহার ভেতর ঢুকলো। মিঠু তার কাঁধে বসে আছে। মালিক, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই গুহার ভিতর থেকে ভেসে এলো এক গভীর কণ্ঠ। কে আমার গুহায় ঢুকেছে? আমরা পথিক, আমরা সাহায্য চাইতে এসেছি। হঠাৎ গুহার ভেতরের আগুনের মশাল জ্বলে উঠল। সেই মৃদু আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক লম্বা মানুষ। তার দীর্ঘ জটাধরা চুল, গাঢ় কালো পোশাক, আর তার চোখে তীক্ষ্ণ গভীর দৃষ্টি। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন তিনি কোনো দেবদূত। মানুষ, এই পাহাড়ে কেন এসেছো? আমরা সেই ঔষধি গাছ চাই যা পুকুরের বিষ নষ্ট করতে পারে। তাহলে তোমরা জলপরীর কথা জানো? হ্যাঁ, সে খুব কষ্টে আছে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল আর বলল, ঔষধি গাছ এত সহজে পাওয়া যায় না। তাহলে আমাদের কি করতে হবে? তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই পাহাড়ের চূড়ায় অনেক জলজলে গাছ আছে, কিন্তু শুধু একটা গাছই সত্যিকারের ঔষধি। আমরা কিভাবে চিনব? সেটাই তোমাদের পরীক্ষা। গুহার বাইরে তখন অন্ধকার নেমে এসছে। রাত নেমেছে পাহাড়ে। চারিদিকে গভীর নীরবতা, আকাশে ভরা অসংখ্য তারা, আর পাহাড়ের চূড়ায় অসংখ্য গাছ জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন তারাগুলো আকাশ থেকে নেমে এসে মাটিতে বসেছে। ওহ, সব গাছই তো আলো দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ভুল গাছ ছিঁড়লে ভয়ঙ্কর বিপদ হবে। কি ধরনের বিপদ? তোমরা পাথর হয়ে যাবে। কি? তোমাদের কাছে মাত্র একটাই সুযোগ। আমরা চেষ্টা করব। মালিক, আমাদের খুব সাবধানে ভাবতে হবে। ঠিক তখনই পাহাড়ের বাতাসে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, আর মনে হচ্ছিল সেই আলোয় কেউ যেন তাদের পথ দেখাতে চাইছে। তারা এগিয়ে গেল ওই গাছগুলির দিকে। মালিক, এত গাছ, সবগুলোই তো আলো দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ভুল গাছ ছিঁড়লে আমরা পাথর হয়ে যাব। আমি ওপর থেকে দেখি, হয়তো কিছু বোঝা যাবে। মিঠু আকাশে উড়ে গেল। ওপর থেকে সব গাছগুলো ভালো করে দেখতে লাগলো। হঠাৎ মালিক, একটা ছোট গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ফুলগুলো অন্য সব গাছের চেয়ে আলাদা। কোথায়? ওইদিকে, পাহাড়ের একদম কিনারায়। লক্ষণ সেই দিকে হাঁটতে শুরু করলো। ধীরে ধীরে এগিয়ে গেল সেই পাহাড়ের কিনারায়। মিঠু, দেখ। মালিক,
অন্য গাছগুলো আলো তীব্র ও ঝলমলে, কিন্তু এই গাছের আলো শান্ত, মৃদু, নরম। হয়তো এটাই সেই গাছ। কিন্তু যদি ভুল হয়? কেউ তো চেষ্টা করতেই হবে। জলপরি আমাদের বিশ্বাস করেছে। মালিক, সাবধানে। লক্ষণ ধীরে ধীরে হাত বাড়ালো আর ফুলটা ধরলো। সেই মুহূর্তে হঠাৎ পুরো পাহাড় আলোয় ভরে গেল। গাছটা আরো জ্বলজ্বলে হয়ে উঠল আর তার ফুল থেকে সোনালি আলো ছড়িয়ে পড়তে লাগলো। তান্ত্রিক ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে এলো। ভালো, খুব ভালো। মানে? তোমরা সঠিক গাছ বেছে নিয়েছো। ইয়া, আমরা পেরেছি। অনেক মানুষ এখানে এসেছে, কিন্তু কেউ এই গাছ চিনতে পারেনি। সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে না। সে সবসময় শান্ত, স্থির আর নিঃশব্দ হয়। তুমি শুধু সাহসী নও, তুমি বুদ্ধিমানও। তান্ত্রিক ফুলটা লক্ষণের হাতে দিল আর বলল, এই ফুল পুকুরের জলে ফেললেই সব বিষ নষ্ট হয়ে যাবে। তাহলে জলপরি বাঁচবে। মালিক, আমরা পেরেছি। এখন শুধু পুকুরে পৌঁছাতে হবে। এবার আর দেরি নয়, চল পুকুরে যাই। রাত প্রায় শেষ। পূব আকাশে হালকা আলো ফুটেছে। লক্ষণ আর তার সাথী শালিক মিঠু দ্রুত দৌড়ে পৌঁছালো সেই পুকুরের ধারে। পুকুরের জল এখনো অদ্ভুত গাঢ়, নিস্তব্ধ। মনে হচ্ছে জল নিজেই অসুস্থ। জলপরি কি এখনো বেঁচে আছে? এখন শুধু এই ফুলটা জলে ফেলতে হবে। লক্ষণ ধীরে ধীরে জলের ধারে এগোলো। হাতে সেই জলজলে ফুল। সে চোখ বন্ধ করলো আর মনে মনে বলল, হে প্রকৃতি, এই ফুলের শক্তিতে সব বিষ দূর হোক। তারপর সেই ফুলটা ধীরে ধীরে জলে ফেললো। হঠাৎ পুকুরের জল কাঁপতে শুরু করলো। তারপর পুরো পুকুরটাই সোনালি আলোতে ভরে গেল। সেই আলোয় ধীরে ধীরে পুরো পুকুরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই জল পরিষ্কার হয়ে গেল। মরা মাছগুলোও আবার নড়তে শুরু করলো। ছোট ছোট মাছ সাঁতার কাটছে। পুকুর যেন জীবন্ত হয়ে উঠল। আর তখনই ধীরে ধীরে জল থেকে উঠে এলো জলপরি। তোমরা আমাকে বাঁচিয়েছো। তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ, এই ফুলের শক্তিতে সব বিষ নষ্ট হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা পারবো। তোমরা শুধু আমাকে নয়, এই পুরো পুকুরের প্রাণ বাঁচিয়েছো। তারপর সে জলের দিকে হাত বাড়ালো আর জলের ভিতর একটা দরজা খুলে গেল। দেখা গেল অদ্ভুত এক সুন্দর রাজ্য। সোনালি প্রাসাদ, ঝলমলে আলো, অসংখ্য জলজ প্রাণী। ওহ, এটা তো স্বপ্নের মতো। হ্যাঁ, এটাই আমাদের জলরাজ্যর। এই রাজ্য আজ তোমাদের কাছে ঋণী। তোমার সাহস, তোমার দয়া, সব কিছুই আমি দেখেছি। তারপর সে জলের ভিতর থেকে কিছু বার করে আনলো। একটা ছোট্ট সোনার ঘড়া। এই ঘড়া সোনা রূপায় ভরা। এটা তোমাদের জন্য। আমাদের এত ধন লাগবে না। মালিক, এটা নিলে খারাপ কি? জলপরি মৃদু হেসে বলল, এই ধন তোমাদের প্রাপ্য, কারণ তোমরা লোভ ছাড়া আমাদের সাহায্য করেছো। এই বলে জলপরি লক্ষণের হাতে সোনার ঘড়া দিয়ে জলে ডুব দিল। মালিক, এত সোনা!
আমরা তো এখন খুব ধনী। ধন থাকলে মানুষ বড় হয় না, ভালো মন থাকলেই মানুষ বড় হয়।